কি খবর সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। যদিও আমাদের ভালো থাকার কথা না, কারণ আমাদের পরীক্ষা খুবই কাছে আসতেছে। তো পরীক্ষা যত কাছে আসে আমাদের ভালো থাকাটা তত ব্যস্তানুপাতিকভাবে কমে যায় আর কি। তো যাই হোক, বরাবরের মতোই আমরা আজকে হচ্ছে এগ্রি জিএসটি এডমিশন ওয়ারের লাস্ট ওয়ারের লেকচার 25 নিয়ে আজ হাজির হলাম, যেখানে মেইনলি আমরা হচ্ছে আলোচনা করব কেমিস্ট্রি সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার, মানে হচ্ছে পরিমাণগত রসায়ন। তো এই চ্যাপ্টারটার আমাদের এগ্রি পার্ট পড়া হয়ে গেছে। তো তোমাদের যাদের এগ্রি মানে পড়া দরকার তারা হচ্ছে এগ্রি পার্টটা পড়ে নিতে পারো, এবং যাদের হচ্ছে জিএসটি পার্টটা পড়া দরকার তারা হচ্ছে জিএসটি পার্টটা পড়ে নিতে পারো। তো আমরা হচ্ছে ডিরেক্ট জিএসটি কন্টেন্টে চলে যাই। আমাদের এগ্রি পার্টটা পড়া হয়ে গেছে। ওকে, তো তাইলে এই পার্টে বরাবরের মতোই এই চ্যাপ্টারে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আমাদের থিওরি, আরেকটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট। তো থিওরি পার্টটা সোজা কথা আমাদের বুঝে বুঝে পড়তে হবে, এবং আমরা যদি এই জিনিসগুলো একবার বুঝে যাই তাহলে বাকি সব ধরনের এমসিকিউ আমাদের সলভ করা একেবারে ইজি হয়ে যাবে, কারণ এই জিনিসগুলো থেকে বারবার রিপিটেশনই হতে থাকে। আর ম্যাথ পার্টগুলো আমাদের একটু মনে হতে পারে ক্রিটিক্যাল, যে অনেক বড় ক্যালকুলেশন আমরা কিভাবে করব, বাট আমরা যদি আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখি এবং কিভাবে আমি ম্যাথগুলো সলভ করতেছি, এগুলো যদি একটু ভালো করে খেয়াল করি, আশা করি আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো যাই হোক, আমরা কথা না বাড়ায় শুরু করি। আমাদের কোয়েশ্চনটা কি দেয়া দেখি। হ্যাঁ, ওকে, আমাদের কোয়েশ্চনটা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে আমরা হচ্ছে KClO3 কে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়। উৎপাদিত অক্সিজেনের পরিমাণ 96 গ্রাম হলে আমাদের উৎপাদিত পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ কত হবে? আচ্ছা, আমরা যখন ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে KClO3 কে বিভাজন করব বা উত্তপ্ত করব, তখন আমাদের যে আলটিমেটলি যে জিনিসটা উৎপন্ন হবে সেটা হইতেছে এরকম, যে KClO3 আমাদের উৎপন্ন হবে হইতেছে KCl প্লাস হচ্ছে O2। আমরা যদি এটা সমতা করি, সমতা করলে আমরা দেখব যেখানে আমাদের এটা হবে 2, এটা হবে 2, এটা হবে 3। আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, আমরা যখনই এই চ্যাপ্টারগুলোতে একটা রাসায়নিক সমীকরণ বা রাসায়নিক বিক্রিয়া লিখবো, আমরা সবসময় এটাকে একটু সমতা করে নিব। যাই হোক, তো আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে এখানে আমাদের রিলেশনটা করতে হবে কিসের সাথে কিসের? পটাশিয়াম ক্লোরাইডের সাথে আমাদের অক্সিজেনের। তো তাইলে আমরা দেখতেই পারতেছি যে আমাদের 3 মোল অক্সিজেন থেকে অক্সিজেন এবং উৎপন্ন হয় সাথে কত? 2 মোল পটাশিয়াম ক্লোরাইড। মানে আমরা যদি একটু দেখি যে আমরা যখন নর্মালি এসটিপিতে করব, তখন আমাদের 3 মোল অক্সিজেন উৎপন্ন হইলে উৎপন্ন হবে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, আমরা কি জানি অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর কিন্তু 32, এবং পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হবে? আমাদের পটাশিয়ামের কত আণবিক ভর দেয়াই আছে, 74.6 আমাদের আণবিক ভরটা দেয়া আছে। ওকে, তো তাহলে আমাদের অক্সিজেনের পরিমাণ কত দেয়া? 96 গ্রাম। আচ্ছা, তো আমরা একটু যদি চিন্তা করি যে 3 মোল অক্সিজেন সমান কত? 3 মোল অক্সিজেন সমান কিন্তু আমাদের 3 × 32। 3 মোল অক্সিজেন সমান মানে 3 × 32 গ্রাম অক্সিজেন সমান আমাদের 2 মোল KCl, মানে হইতেছে 2 × 74.6 গ্রাম KCl। তো তাইলে আমরা যদি একটু চিন্তা করি যে 3 × 32 কত হবে? 3 × 32 কিন্তু আমাদের 96 গ্রাম। তাহলে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হইলে আমাদের পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে কত? 74.6 × 2 কিন্তু আমাদের হবে 149.2 গ্রাম। কিভাবে? তুমি যদি জাস্ট একটু চিন্তা করো, 74 × 2 কত হবে? 74 × 2 কিন্তু আমাদের 100 কত? 74 × 2 কিন্তু আমাদের 148। হ্যাঁ, 148, হ্যাঁ। আর 0.6 × 2 কিন্তু আমাদের 1.2। তো তাইলে মানে সোজা কথা 74.6 × 2 না,
তো তাইলে আমরা কি করলাম, আগে 74 এ 2 দিয়ে গুণ করলাম। 74 কে আমরা যখন 2 দিয়ে গুণ করব তখন আমাদের থাকবে 148, আর 0.6 কে যখন 2 দিয়ে গুণ করব তখন আমাদের থাকতেছে 1.2। তো তাইলে আমাদের যোগফল করলে যোগফলটা হইতেছে 149.2। তো তাইলে আমরা যদি একটু দেখি আমাদের কি বলছে, আমরা দেখতেছি যে আমরা সমতা করলে 3 মোল অক্সিজেন থেকে 3 মোল অক্সিজেন উৎপন্ন হইলে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় 2 মোল। তো তাইলে ওই 3 মোল সমান 96 গ্রাম এবং ওই 2 মোল সমান 149.2 গ্রাম KCl। এবং আমাদের কতটুকু চাইছে আমাদের, আচ্ছা তাইলে তো আমাদের অনেক সুবিধা হয়ে গেল। দেখো আমাদের বলছেই যে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হইলে আমাদের পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে কতটুকু। তো আমরা সমতা করার সাথেই দেখতে পারলাম যে 96 গ্রাম অক্সিজেন থেকে আমাদের উৎপন্ন হইতেছে 149.2 গ্রাম KCl। তো তাইলে আমাদের আনসারটা হবে 149.2 গ্রাম। পরে কোয়েশ্চনটা দেখি যে 1.008 গ্রাম হাইড্রোজেনে অণুর সংখ্যা কত। ওকে, 1.00 গ্রাম হাইড্রোজেন, আমরা কি জানি হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর কিন্তু 1.008 ইন্টু 2, তাই না? মানে হাইড্রোজেনের আণবিক ভর হইতেছে এত। তো তাইলে এত সমান কিন্তু আমাদের, এত গ্রাম সমানই কিন্তু আমাদের 1 মোল, তাই না? তো তাইলে আমরা কি বলতে পারি যে 1 মোল সমান হইতেছে 6.023 ইন্টু 10⁻23, এবং ওই 1 মোল সমান আমরা কত দেখলাম 1.008 ইন্টু 2 গ্রাম ইকুয়াল টু বলতে পারি 6.023 ইন্টু 10⁻23 অণু। আর আমাদের চাইছে কত? আমাদের চাইছে 1.008। তো তার মানে 1.008 বুঝতেই পারতেছো কত হবে। তাহলে 1.008 গ্রাম H2 কিন্তু আমাদের হবে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 2। তো তাহলে এটা আনসার কত হবে? অবশ্যই 3 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻। ওকে, কেন? কারণ 6.023 কে আমরা যখন 2 দিয়ে ডিভাইড করবো তখন আমাদের 3 পয়েন্ট সামথিং আসবে। তো তাহলে 3 পয়েন্ট সামথিং দিয়ে একমাত্র আমাদের অপশন আছে এটাই। আশা করি বোঝা গেছে। পরে কোয়েশ্চনটা কি, যে অক্সিজেনের জারণ সংখ্যা -½ হবে কোনটাতে? আচ্ছা আমরা যদি প্রথমটা একটু তাকাই, Ne2O2। তো তাইলে এখানে আমরা অক্সিজেনের কত হবে একটু দেখি তো। সোডিয়ামের কিন্তু +1, তো তাইলে 1 ইন্টু 2 প্লাস x ইন্টু 2। তো তাহলে এখানে আমাদের x এর ভ্যালু কিন্তু আসে -1। তো তার মানে আমাদের এটা হবে না। তারপর আমরা যদি H2O2 দেখি, H2O2 তেও আমাদের মনে হয় সেম অ্যান্সারই আসবে, কারণ H এর জারণ সংখ্যা হইতেছে 1 ইন্টু 2 এবং অক্সিজেনের যদি চিন্তা করি x, তাইলে x ইন্টু 2। তো তাইলে এখানে আমাদের x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আসবে -1। পরে আমরা যদি একটু দেখি K2O তে, K2O তে k এর জন্য কত 1 ইন্টু 2 প্লাস x। তো তাইলে এখান থেকে আমাদের x এর ভ্যালু আসতেছে -2। পরেরটা আমাদের একমাত্র এটাই বাকি, KO2 জন্য যদি একটু দেখি আমরা, তো তাহলে KO2 এর জন্য দেখতে পারবো হইতেছে k এর হইতেছে +1, মানে 1 ইন্টু 1 প্লাস x ইন্টু 2। তো তাইলে আমাদের x এর ভ্যালু কিন্তু আমাদের ওইখানে হয়ে যেতেছে -½ যেটা আমাদের চাইছিল আর কি, কাঙ্ক্ষিত আনসার। তো তাহলে আমাদের আনসার হবে
KO2 বোঝা গেছে আশা করি। আমার গলার অবস্থা একটু খারাপ, so সবাই আশা করি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর কি। ওকে, আমাদের পরের কোয়েশ্চেনটা হচ্ছে যে 9.15 বিশুদ্ধ জিঙ্ক অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাবো। মানে সোজা কথা আমরা জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক পাওয়ার ওয়েটা খুঁজতেছি আর কি। আমরা কি করতেছি, জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক পাওয়ার ওয়েটা খুঁজতেছি। একটা মিনিট। ওকে, হ্যাঁ, তো আমরা কি করতেছি, জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক বের করবো আর কি। তো তাহলে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক বের করার সূত্রটা কি, জিঙ্ক অক্সাইড থেকে আমাদের জিঙ্ক উৎপন্ন হবে এবং অক্সিজেন উৎপন্ন হবে। সরি, জিঙ্ক অক্সাইডের ইয়েটা তেমন না। তাহলে আমাদের যদি সমতা করতে হয় আমরা সমতা করবো এমনি, এখানে 2 এখানে 2। ওকে, তো তাহলে আমরা কি দেখতেছি যে 2 মোল জিঙ্ক অক্সাইড থেকে উৎপন্ন হয় 2 মোল জিঙ্ক। তো তাইলে আমরা যদি একটু দেখি জিঙ্ক অক্সাইডের আণবিক ভরটা, সেটা কত হবে, 65.38 প্লাস 16। ওকে, তো 2 মোল থেকে যদি 2 মোল, তো আমরা বলতে পারি যে 1 মোল থেকে 1 মোল আর কি। ওকে, তো তাইলে আমরা যেটা বলতে পারতেছি যে সেটা হইতেছে 1 মোল জিঙ্ক অক্সাইড থেকে উৎপন্ন হবে 1 মোল জিঙ্ক। তো তাইলে 1 মোল জিঙ্ক অক্সাইড কিন্তু আমাদের হইতেছে 65.38 প্লাস 16 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে উৎপন্ন হয় 65.38 গ্রাম জিঙ্ক। ওকে, বাট আমাদের চাইছে কত, 9.15 গ্রাম থেকে। তো তাহলে আমরা বলতে পারি যে তাইলে 9.15 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে উৎপন্ন হবে 65.38 ডিভাইডেড বাই 65.38 যোগ 16 ইন্টু 9.15। আলটিমেটলি আমাদের জিঙ্ক, আলটিমেটলি আমাদের বের করতে হবে কিন্তু এটা। ওকে, তো তাইলে এটা কিভাবে বের করবো, আমরা এই ক্যালকুলেশনটা যদি আরেকটা পেজে লিখি তাহলে কি আসতেছে যে 65.38 ডিভাইডেড বাই 65.38 প্লাস 16 ইন্টু 9.15। ওকে, হ্যাঁ, তো এই ক্যালকুলেশনটা কিভাবে করব, আচ্ছা আমরা একটু বোঝার সুবিধার্থে এটা কিছু অ্যাজাম্পশন ধরে নিলে আলটিমেটলি আমাদের কোনো সমস্যা হয় না আর কি। 65.38টাকে আমরা ধরে নেই 65 আর কি, ঝামেলা তো নাই, ধরে নিলাম 65, পরে কি হয় পরেরটা পরে দেখতেছি। তো তাইলে আমরা যদি ধরে নেই 65টাকে 65, আচ্ছা 65.38টাকে আমরা 60 হ্যাঁ 65.38টাকে আমরা 65 ধরে নিই, সমস্যা নেই। তো তাইলে আমাদের উপরে কি আসতেছে 65, নিচে আসতেছে 65 যোগ 16
আর এখানে আসতেছে আমাদের 9.15। তো তাইলে আমরা যদি একটু খেয়াল করি উপরে কি আসে, আমাদের উপরে আসে 65 আর নিচে আসে হচ্ছে 65 প্লাস 16 আমাদের হতো কত, আমাদের হবে হচ্ছে 81, 81 ইন্টু 9.15। আচ্ছা ঠিক আছে, মানলাম 9.15। আচ্ছা 9.15টাকে আমরা ধরে নিই 9, তো 9.15টাকে যদি আমরা 9 ধরে নিই তো তাইলে কি থাকে আমাদের, এখানে থাকতেছে 9। তো তাইলে আমাদের আলটিমেটলি কি থাকতেছে যে 65 ইন্টু 9 ডিভাইডেড বাই 81। তো তাইলে দেখো 81 ডিভাইডেড বাই 9 কিন্তু থাকে। তো তাইলে আমাদের আলটিমেটলি আনসারটা হবে 65/9, তাই না? তো 65/9 কত হবে দেখি আমরা একটু। 65 ডিভাইডেড বাই 9 কত হয়, 76320। তো তাইলে এখানে আমাদের আসবে 2, 18, 20 মানে 2। আমাদের আলটিমেটলি আনসারটা আসতেছে কত, 7.22। এখন আমাদের অ্যাকচুয়াল আনসারটা কি আসলেই 7.22? কথা হইতেছে আমাদের অ্যাকচুয়াল আনসারটা 7.22-র চেয়ে একটু বেশি হবে। কিভাবে বুঝলাম, দেখো আমরা কিন্তু এই যে 3.38, 0.15 এটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিছিলাম, বাদ দিয়ে আমরা আনসার পাইছি 7.22। তো আমরা যদি উপরের পার্টটাকে কাউন্টে নিতাম অবশ্যই কিন্তু আমাদের ভ্যালুটা 7.22-র চেয়ে একটু বেশি আসতো, বাট আহামরি কিন্তু খুব বেশি না। বাট আমরা এখান থেকে ধারণা পাইতেছি যে আমাদের অ্যাকচুয়াল আনসারটা 7.22 এর কাছাকাছি হবে। তো আমরা যদি একটু আনসারের দিকে তাকাই আমরা দেখতে পারবো যে এখানে আনসারটা 7.22-র কাছাকাছি কিন্তু 7.35-এ একমাত্র আছে। তো তাইলে আনসারটা আমাদের কি হবে 7.35। এখন তোমাদের মনে হইতে পারে 7.95টা কেন হবে না। দেখো 7.22 এর কাছাকাছি মানে আমি কি বলছিলাম যে এখানে আমরা বাদ দিছিলাম হচ্ছে 0.38 আর ওইদিকে বাদ দিছিলাম 0.15। তো এই পয়েন্ট বাদ দেওয়ার জন্য আমাদের আহামরি কোনো অংশ মানে আহামরি বড় একটা পার্ট কিন্তু কমে যাবে এমন কিছু না, আমাদের কিন্তু খুব ছোট পার্টে আমরা কিন্তু নেগলেক্ট করছিলাম। তো এটার জন্য আমাদের মানে আলটিমেট রেজাল্টটা 7.22-র চেয়ে অল্প বেশি হবে, বাট আহামরি বেশি হবে না। আমরা যদি একটু আনসারের দিকে তাকাই তাহলে দেখতে পারবো 7.22 এর কাছাকাছি কিন্তু 7.35 আছে, আর অন্যদিকে 7.95টা কিন্তু অনেক বেশি। তো তাইলে এখান থেকে আনসারটা হবে 7.35। ওকে, পরের আনসারটা, পরের কোয়েশ্চেনটা হচ্ছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত? তো আমরা কি জানি পার্সেন্ট মানে W/V। তো সোজা কথা 5% সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হইতেছে 100 মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 5 গ্রাম। তো তাইলে 1000 মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 50 গ্রাম। এই 50 গ্রাম সমান কত মোল সেটা বের করতে হবে। আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হইতেছে 40। তো তাহলে 50 গ্রাম সমান কত মোল, 50 ডিভাইডেড বাই 40 মানে হইতেছে 1.25 মোল। তো তাইলে আলটিমেটলি মোল পার লিটার কেন, কারণ 1 লিটারেই তো এত মোল আছে। তো তাইলে আনসারটা হচ্ছে 1.25। ওকে, পরের কোয়েশ্চনটা দেখি। জারকের বৈশিষ্ট্য কোনটা? জারকের বৈশিষ্ট্য কোনটা আমি জাস্ট কয়েকটা কথা বলি এবং কয়েকটা কথা আমরা এই স্লাইডে একটু তাকাইলেই বুঝে যাব। 77। হ্যাঁ, এই যে দেখো আমাদের জারক বিজারকের বৈশিষ্ট্য। জারকের বৈশিষ্ট্য কি? জারকের বৈশিষ্ট্য হচ্ছে নিজের বিজারণ ঘটে, অন্যকে জারণ করে। আবারও বলি, জারক হচ্ছে নিজের বিজারণ ঘটে, অন্যকে জারণ ঘটায়, ইলেকট্রন গ্রহণ করে এবং জারণ সংখ্যা কমে যায়। এগুলো একটু মনে রেখো, এগুলো একটু চাইলে দেখে নিতে পারো। তো তাইলে আমরা যদি একটু দেখি, জারকের কি হয়, নিজের কি হয়, নিজে হচ্ছে বিজারিত হয় এবং অন্যকে জারণ ঘটায়। তো তাহলে আনসারটা কি হবে, নিজে বিজারিত হয়। ওকে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব কত? কার্বন ডাইঅক্সাইড কি? কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা কি জানি, আমরা জানি
অধাতুর অক্সাইড কি হয়? অধাতুর অক্সাইড কিন্তু অম্ল হয়। তো তার মানে কার্বন কিন্তু আমাদের একটা অধাতু এবং কার্বনের অক্সাইড কিন্তু আমাদের অম্লই হবে। তো সোজা কথা, সবসময় একটা জিনিস মনে রাখবা, অম্লের ক্ষারকত্ব থাকে এবং ক্ষারকের অম্লত্ব থাকে। তো সোজা কথা, এটার মানে হইতেছে এমন যে কার্বন ডাইঅক্সাইড একটা হচ্ছে অ্যাসিড ধর্মী। মানে সোজা কথা আমি এভাবে বোঝাই যে আমি যখন পানির সাথে এই কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করব, তো তখন সেটা H2CO3 হবে। ঠিক আছে, এই পানির সাথে যখন কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করব তখন সেটা H2CO3 হবে। এবং এই H2CO3 কে আমি যখন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো, তখন আমার উৎপন্ন হবে Na2CO3 নাকি? Na2CO3 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তো সোজা কথা আমি জাস্ট এটা একটু বলে দিই যে আমরা যখন কার্বন ডাইঅক্সাইডে যখন পানির সাথে বিক্রিয়া করব তখন আমাদের উৎপন্ন হবে হচ্ছে কার্বনিক অ্যাসিড বা H2CO3। এই এক মোল H2CO3 আমাদের মেইনলি মানে ইম্পর্টেন্স দেওয়ার পার্ট কিন্তু বাম পার্টটা। এই পার্টটা আমাদের না পড়লেও চলবে, এই পার্টটাতে আমাদের দেখার কোনো দরকারই নেই। আমি যেটা বলতে চাইতেছি সেটা হইতেছে এই এক মোল এই কার্বনিক অ্যাসিড অথবা H2CO3 আমাদের কিন্তু বিক্রিয়া করবে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো সেজন্য আমাদের 2 মোল ক্ষারকের সাথে বিক্রিয়া করার কারণেই আমাদের এই ক্ষারকত্ব কিন্তু আমাদের 2 হয়ে যাবে। মানে সোজা কথা, একটা অ্যাসিড কয়টা ক্ষারকের সাথে বিক্রিয়া করতেছে বা কয় মোল ক্ষারকের সাথে বিক্রিয়া করতেছে ওইটাকে অম্লের ক্ষারকত্ব বলা হয়। এবং একটা ক্ষার কয়টা অম্লের সাথে বিক্রিয়া করতেছে সেটাকে, ওই সংখ্যাটাকে ওই ক্ষারকের অম্লত্ব বলা হয়। তাইলে এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে 2। এটা আশা করি বোঝা গেল। পরে কোয়েশ্চন দেখি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা? আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের একটা লিস্ট আছে, সেই লিস্টটা বলি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা আমাদের হচ্ছে লাইক প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে সোডিয়াম কার্বনেট, তারপরে হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর হচ্ছে আমাদের C2H2O4.2H2O হ্যাঁ ওকে। এই তিনটা হচ্ছে আমাদের মেইনলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এখানের মধ্যে কোনটা আছে আমরা দেখতেই পারতেছি, এখানের মধ্যে আমাদের আছে K2Cr2O7। তো আশা করি সবাই বুঝে গেছে। পরের কোয়েশ্চনটা দেখি, ওকে ঠিক আছে। সোডিয়াম কার্বনেটকে আমরা প্রথম বিক্রিয়া করাবো হইতেছে H2SO4 এর সাথে। তো আমরা জাস্ট একটু বলে রাখি যে সোডিয়াম কার্বনেট, 1 মোল সোডিয়াম কার্বনেট কিন্তু আমাদের বিক্রিয়া করে 1 মোল H2SO4 এর সাথেই। বোঝা গেছে? এটা জাস্ট একটু মনে রাখবা যে 1 মোল সোডিয়াম কার্বনেট 1 মোল H2SO4 এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হইতেছে সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস সোডিয়াম কার্বনেট। আমাদের এখানে কিন্তু দেয়া আছে হচ্ছে নরমালিটি, এটা একটু মাথায় রাখবা, নরমালিটি দেয়া আছে। ওকে, সোডিয়াম কার্বনেট 1 মোল 2 মোল, হ্যাঁ আমাদের এখানে 1 মোল সোডিয়াম কার্বনেট 1 মোল H2SO4 এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড আর পানি। তো তাইলে আমরা কি বলতে পারি
যে 1 মোল সোডিয়াম কার্বনেট সমান আমাদের হইতেছে 1 মোল H2SO4। তো তাইলে আমরা একটু দেখি সোডিয়াম কার্বনেট এখানে কত মোল আছে। সোডিয়াম কার্বনেট কিন্তু দেয়া আছে 0.1 মোলার। তো তার মানে 1000 মিলিলিটারে আছে হচ্ছে 0.1 মোল। তো তাইলে 25 মিলিলিটারে থাকবে কিন্তু 0.1 ডিভাইডেড বাই 1000 ইন্টু 25 মোল। এটা হচ্ছে আমাদের কার হিসাব নিকাশ? এটা হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেটের হিসাব নিকাশ। সোডিয়াম কার্বনেটের হিসাব নিকাশ। আচ্ছা, H2SO4 এর ক্ষেত্রে একটু দেখি। H2SO4 এর আমাদের কি দেয়া? N দেয়া। আমরা কি জানি? N ইকুয়াল টু SE, এবং H2SO4 এর জন্য E এর ভ্যালু হইতেছে 2। তো তাইলে H2SO4 এর S কত হবে? H2SO4 এর S হবে হচ্ছে H2SO4 এর S হবে হচ্ছে H2SO4 এর S হবে হচ্ছে N ডিভাইডেড বাই E, মানে হইতেছে 0.1 ডিভাইডেড বাই 2। তো তাইলে S মানে হইতেছে এত মোলার। তো তাইলে আমরা ধরে নেই যে H2SO4 এর হিসাবে H2SO4 এর জন্য হিসাব নিকাশে আমাদের কি H2SO4 এর মোলারিটি কত? H2SO4 এর মোলারিটি হচ্ছে এত মোলার। তো তাহলে আমরা বলতে পারি যে 1000 মিলিলিটারে H2SO4 আছে 0.1/2 মোল। তো তাইলে V মিলিলিটারে H2SO4 আছে 0.1/2 ইন্টু 1000 ইন্টু V মোল। এবং আমরা জানি এই লেফট হ্যান্ড সাইড এবং এই রাইট হ্যান্ড সাইড সেম হবে। কেন? কারণ আমরা জানি 1 মোল সোডিয়াম কার্বনেট সমান আমাদের হইতেছে 1 মোল H2SO4। তাহলে অবশ্যই এত মোল সোডিয়াম কার্বনেট আমাদের এত মোল, মানে সোজা কথা আমাদের এত মোল সোডিয়াম কার্বনেট এত মোল H2SO4 এর সমান হওয়া লাগবে। তাইলে আমরা আমাদের আলটিমেটলি বলতেছি যে 0.1 ইন্টু 25 ডিভাইডেড বাই 1000 ইকুয়াল টু 0.1 ইন্টু V ডিভাইডেড বাই 2 ইন্টু 1000। তো এখান থেকে আমরা যদি সলভ করি V এর ভ্যালুটা কিন্তু পাবো 50। বোঝা গেছে? আমি আবার একটু বলি, আমরা নর্মালি জানি 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 1 মোল H2SO4 এর সাথে। ওকে, তো তাইলে আমরা এখন প্রথম কাজ আমাদের হইতেছে সোডিয়াম কার্বনেট কত মোল। আমরা দেখলাম সোডিয়াম কার্বনেট হচ্ছে এত মোল। তো তাইলে আমরা কি বলতে পারি? 1 মোল সোডিয়াম কার্বনেট যদি বিক্রিয়া করে 1 মোল H2SO4 এর সাথে, তো তাইলে এত মোল সোডিয়াম কার্বনেট অবশ্যই বিক্রিয়া করবে এত মোল H2SO4 এর সাথে। তো তার মানে আমরা বলতে পারতেছি যে এত মোল সোডিয়াম কার্বনেট মানে এত মোল H2SO4। ওকে, তো তাহলে আমরা ধরে নিলাম আমাদের H2SO4 এর আয়তন হচ্ছে V, এবং দেয়া আছে কি? দেয়া আছে হচ্ছে নরমালিটি। নরমালিটি থেকে আমরা প্রথমে বের করলাম মোলারিটি, এবং মোলারিটি মানে কি? 1000 মিলিলিটারে এত মোল বিদ্যমান। তো তাইলে V মিলিলিটারে এত মোল বিদ্যমান। তো তাইলে আমরা কি পাইলাম? H2SO4 NO2CO3 থেকে উৎপন্ন হয় এতটুকু, এবং এতটুকু সমান আমাদের ডান পাশে এতটুকু। তো এটা সলভ করে আমরা V এর ভ্যালু পাইতেছি 50। আশা করি এটা সবাই বোঝা গেছে। ওকে, পরের কোয়েশ্চেনটা আমাদের হচ্ছে যে 420 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে প্রমাণ অবস্থায় আমাদের কত আয়তন H2 পাওয়া যাবে। ওকে, আমাদের আনসারটা কি? কোয়েশ্চেনটা কি? আয়রনের উপর আমরা স্টিম চালনা করছি। তো আয়রনের উপর স্টিম চালনা করার সমীকরণটা হইতেছে এরকম, বিক্রিয়াটা হইতেছে এরকম যে Fe এর উপর আমরা H2O চালনা করলাম, তাইলে আমাদের উৎপন্ন হবে হচ্ছে Fe3O4 প্লাস Fe3O4 প্লাস আমাদের হচ্ছে H2। এবং এখানে যদি আমরা একটু সমতাটা করি, এখানে সমতাটা করলে আমাদের সমতাটা হবে হইতেছে 3 4 1 4। এটা হচ্ছে আমাদের সমতা। তো তাইলে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের কি বলছে, 420 গ্রাম আয়রন থেকে আমাদের কতটুকু H2 পাওয়া যাবে, মানে কত V আমাদের বের করতে হবে, কত V
H2, কত আয়তনে H2। ওকে, আমরা কি দেখি, আমরা যদি একটু দেখি, আমরা তাহলে দেখতে পারি যে এখান থেকে যে 3 মোল Fe থেকে উৎপন্ন হয় 4 মোল H2। তো 3 মোল আয়রন থেকে উৎপন্ন হয় 4 মোল H2। তো তাইলে 3 মোল Fe সমান কত? 3 মোল Fe সমান কিন্তু আমাদের হবে 3 ইন্টু 56 গ্রাম Fe থেকে উৎপন্ন হয় 4 ইন্টু 22.4 লিটার H2। এবং আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে 420 গ্রাম আয়রন থেকে কত লিটার হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হবে। তো তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি থাকতেছে, 420 গ্রাম 420 গ্রাম আয়রন থেকে আমাদের কতটুকু পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে সেটা হবে 4 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 3 ইন্টু 56 ইন্টু 420 লিটার H2। ওকে, তো তাহলে আমাদের আলটিমেট ক্যালকুলেশনটা হচ্ছে এটা আর কি। আমরা যদি একটু তাকাই আমাদের কি বলছে, আমরা আবার একটু প্রথম থেকে দেখি। আমরা আয়রনের উপর স্টিম চালনা করলাম। স্টিম মানে হইতেছে H2O, যেটা হচ্ছে গ্যাসিয়াস অবস্থায় থাকে। তো এটা সমীকরণ করলে আমাদের উৎপন্ন হয় ফেরিক হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন। তো ফেরিক হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন যখন উৎপন্ন হয় আমরা যদি সমতা করি তাহলে এরকম একটা পাই, যেটার মানে হইতেছে 3 মোল আয়রন থেকে আমার উৎপন্ন হয় 4 মোল হাইড্রোজেন। তো তাইলে 3 মোল আয়রনকে আমরা গ্রামে প্রকাশ করলাম এবং 4 মোল হাইড্রোজেনকে আমরা লিটারে প্রকাশ করলাম। তো তাইলে আমাদের চাইছে 420 গ্রাম আয়রন থেকে কত লিটার H2 উৎপন্ন হবে, যেটার ক্যালকুলেশন করে আমরা এটা পাইলাম। এবং তাইলে আমাদের ক্যালকুলেশন বাকি থাকতেছে এরকম একটা টাইপ। এবং আমরা যদি একটু দেখি তাইলে এটা পাই হচ্ছে 4 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 3 ইন্টু 56 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 420। তো তাইলে আমরা কিভাবে কি করতে পারি একটু দেখি। আচ্ছা, আমরা যদি একটু তাকাই তাহলে একটু দেখি তো 420 কে আমরা কি 56 দিয়ে ভাগ করতে পারি? আচ্ছা, 56 দিয়ে ভাগ করার দরকার নেই। আমরা দেখো 42 কিন্তু আমাদের 3 দিয়ে ডিভাইড যায় এবং কত দিয়ে যায়, 3 10 30, মানে 42 ডিভাইডেড বাই 3 কত, 3 একে 3, 1 2, 3 4 12, 14। তো তাইলে এটা থাকতেছে আমাদের 140। ওকে, 4 ইন্টু 14 কত, 14 গুণ 4 কিন্তু আমাদের 4 4 16, বাকি থাকে 1, 4 একে 4 5। হ্যাঁ, তো তাইলে 4 গুণ 140 মানে হইতেছে কিন্তু 560। তো তাইলে এটার আলটিমেট জিনিসটা হইতেছে এরকম যে 22.4টা 22.4-এর মতোই রাখলাম, এটাকে ধরলাম না। এবং আমরা যখন হইতেছে 4কে 140 দিয়ে যখন গুণ করব তখন হইতেছে সেটা 560 হয়ে যাবে। এবং আমরা যখন নিচে তো আমাদের 56ই থাকে যেতেছে, তো আলটিমেটলি আমাদের কি থাকে 22.4 ইন্টু 10 এবং যেটার ভ্যালু হবে 224 লিটার। তো তাইলে আশা করি ক্যালকুলেশনটা বোঝা গেছে এবং আমাদের আনসারটা হবে 224 লিটার। পরেরটা দেখি কি বলছে। 10 গ্রাম মার্বেলকে উত্তপ্ত করলে কি পরিমাণ কুইকলাইম উৎপন্ন হবে। আচ্ছা, মার্বেল মানে বুঝো, মার্বেল মানে কিন্তু এখানে আমাদের বোঝাইতেছে ক্যালসিয়াম
কার্বনেটটাকে আমাদের মার্বেল বোঝায়। তো তাইলে আমরা যদি একটু ক্যালসিয়াম কার্বনেটের ইয়েটা দেখি, ক্যালসিয়াম কার্বনেট আমাদের কিন্তু হইতেছে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। তো তাইলে আমরা যদি একটু দেখি যে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা কি, 40 + 12 + 16 × 3, তাই না? আর কার্বন ডাইঅক্সাইড হইতেছে ক্যালসিয়াম অক্সাইড হইতেছে 40 + 16। তো তাইলে মানে যেটা হইতেছে 56, আর এটা হইতেছে কত, 100। হ্যাঁ। তো তাইলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 100 গ্রাম মার্বেল থেকে উৎপন্ন হয় 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তো তাইলে 10 গ্রাম মার্বেল থেকে অবশ্যই উৎপন্ন হবে 5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তো তাহলে আমাদের আনসারটা কি, 5.6 গ্রাম। হ্যাঁ। তো তাইলে কি বলছে, যৌগের, পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের যৌগের আধানবিহীন অণুতে উপস্থিত পরমাণুর জারণ সংখ্যার যোগফল অবশ্যই 0 সমান হবে। এটা তো বুঝো সবাই। লাইক ধরো আমাদের KMnO4, এখানে আমাদের সবগুলার জারণ সংখ্যার টোটাল সামেশন কিন্তু 0 হবে, টোটাল সামেশন কিন্তু 0 হবে। এবং কেন 0 হবে, কারণ এই টোটাল যৌগটার উপর কিন্তু কোনো আয়ন নাই, ঠিক আছে? এখন ধরো SO4 2-, এটার টোটাল জারণ সংখ্যা কিন্তু -2 হবে। কেন? কারণ এটার উপর একটা আধান আছে এবং এই আধানটা হচ্ছে -2। আমরা আবারও বলি, আমাদের একটা যৌগ যখন আধানবিহীন হবে মানে নিউট্রাল হবে, তখন সেটার টোটাল জারণ সংখ্যার যোগফল হবে 0। এবং ধরো আমাদের কোনো একটা যৌগ, এটার উপর আধান আছে এবং আধানটা যদি আমাদের নেগেটিভ হয় তো তাহলে -2 লিখবো, আধানটা যদি পজিটিভ হয় পজিটিভ ওই সংখ্যাটা লিখবো। তো তাহলে এটা আনসার কি হবে, 0। আধান না থাকলে 0। পরের কোয়েশ্চনটা দেখি, বিক্রিয়াটিতে জারক কোনটা? আমরা কি জানি জারকের কি হয়, ওই ইয়েটা মনে আছে জারক বিজারকের স্লাইডটা? তো আমরা কি দেখছিলাম, জারকের কি হয়? আমরা জানি জারক নিজের বিজারণ ঘটায় এবং অন্যের জারণ ঘটায়। নিজের বিজারণ ঘটানো মানে হইতেছে ইলেকট্রন গ্রহণ করে এবং জারণ সংখ্যা কমে যায়। ওকে, তো তাহলে আমরা যদি একটু তাকাই, তাহলে এখানে এই স্টেনামের জারণ সংখ্যা কিন্তু হইতেছে +2, এই ফেরাসের জারণ সংখ্যা কিন্তু +3, এই ফেরিকের জারণ সংখ্যা +3, এই ফেরাসের জারণ সংখ্যা +2, এই স্টেনামের জারণ সংখ্যা কিন্তু +4। তো তাইলে আমরা একটু দেখি জারকের সংখ্যাটা কি ছিল। জারকের সংখ্যা সোজা কথাই ছিল যার কি জারণ সংখ্যা কমে যায়। তো তাইলে এখানে কার জারণ সংখ্যা কমতেছে? আমরা যদি একটু তাকাই, এখানে কিন্তু স্টেনামটা +2 থেকে +4 হইতেছে, তো তার মানে তার জারণ সংখ্যাটা বাড়তেছে, কিন্তু এই জারণ সংখ্যাটা কমে যেতেছে +3 থেকে +2। তো তাইলে জারক কোনটা? জারক হইতেছে যার বিজারণ ঘটে, অর্থাৎ যার জারণ সংখ্যা কমে। তো তাই মানে জারণ সংখ্যা কমতেছে কিন্তু ফেরিক ক্লোরাইডের। কেন? কারণ তার জারণ সংখ্যা +3 থেকে +2 হইতেছে। তো তাহলে এখানে আনসারটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। ওকে, পরের কোয়েশ্চেনটা হচ্ছে যে এনটিপিতে 11.2 লিটার ওজনে অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টা? তো একটা জিনিস মনে রাখবা, এনটিপিতে আমাদের আদর্শ মানে এনটিপিতে আমাদের 1 মোল সমান কিন্তু 22.4 লিটারই, মানে এসটিপি এর মতোই। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে পরমাণু বলে দিছে। তো আমরা কি জানি অক্সিজেন কিন্তু O3, মানে সোজা কথা আমরা যদি এটাকে অক্সিজেন ওজনটাকে, ওজন মানে কিন্তু আমাদের O3, তো আমরা যদি ওজনটাকে অণু হিসেবে চিন্তা করি তাইলে কিন্তু এখানে 1 মোল অণু আছে। বাট আমাদের যদি বলে এখানে পরমাণু কতটুকু, তো তাইলে কিন্তু এখানে আমাদের 3 মোল পরমাণু আছে। এটা কিন্তু মনে রাখবে একটু। এটা একটু মাথায় রাখবা। সেম ওজনের মানে হইতেছে 1 মোল অণু,
সেম ওজনের জন্য মানে হচ্ছে 3 মোল পরমাণু। তো তাইলে মানে আমাদের এখানে পড়াশোনা করতে হবে কি নিয়ে? পরমাণু নিয়ে। তো তাইলে আমাদের অণুর পার্টটা বাদ দিয়ে দিই। তো তাইলে আমাদের কাজ করতে হবে পরমাণু নিয়ে। তো তাইলে এই ওজনে আমাদের 3 মোল পরমাণু বিদ্যমান। ওকে, আচ্ছা, তো তাইলে আমরা কি বলতে পারি? আচ্ছা, পরমাণুর সংখ্যা কত? আচ্ছা, ওকে, ভালো কথা, সোজা কথা। আমাদের প্রথমে কি বের করলাম? ওজন। ওজন মানে কি? শুধু একটা ওজনে, মানে আমি যদি এভাবে বলতে চাই যে 3 ইন্টু এত, তো 24 22.4-এ আমাদের থাকে 3। হ্যাঁ, হ্যাঁ, তো তাইলে এখন আমি এভাবে একটু চিন্তা করি যে আমাদের ওজনটা O3 হিসেবে কাজ করতেছে। ওকে, ওজনটা আমাদের O3 হিসেবে কাজ করতেছে। এখন আমি যদি ওজনটাকে ইয়ে হিসেবে চিন্তা করি, লাইক আমাদের 11.2টা আমাদের হচ্ছে উপরে থাকতে হবে। উপরে থাকলে হুম ওকে, আমাদের নেটটা একটু ঝামেলা করতেছিল। তো যেটা বলতেছিলাম, আমরা কি জানি যে 1 মোল ওজন অণু সমান হইতেছে আমাদের 3 মোল ওজন পরমাণু। ওকে, তো তাইলে আমরা বলতে পারি এভাবে যে 3 মোল ওজন পরমাণু মানে আমার হইতেছে 3 ইন্টু 22.4 লিটার ওজন পরমাণু। ওকে, এবং আমরা জানি 1 মোল সমান হইতেছে 6.023 ইন্টু 10⁻23। তো তাহলে আমরা কি বললাম যে 1 মোল অক্সিজেন অণু সমান 3 মোল অক্সিজেন পরমাণু। তো তাইলে 1 মোল অক্সিজেন অণু সমান আমার হইতেছে 3 ইন্টু এত লিটার পরমাণু। ওকে, তো তাইলে 3 ইন্টু এত লিটার পরমাণু মানে আমার হইতেছে 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু। এবং আমাদের বের করতে কি হবে? আমাদের বের করতে হবে 11.2। তো আমি যখন 11.2 লিটারে করব তখন আমাদের আলটিমেটলি আসতেছে এরকম। কিভাবে? কারণ এত লিটার অক্সিজেন পরমাণু মানে আমার হইতেছে এতটি পরমাণু। তো তাইলে 11.2 লিটার আমার আলটিমেটলি ওই এটা আমাদের নিচে চলে যাবে, মানে এই ভাগের নিচে চলে যাবে এটা, এবং এটা চলে যাবে উপরে। তো আলটিমেটলি আমাদের 1/, মানে 2টাই থাকতেছে, 1/2টাই থাকতেছে যেখানে এটা কাজ করতেছে। তো আলটিমেটলি আমরা যখন এটা করব তখন আমাদের আলটিমেট ক্যালকুলেশনটা কিন্তু এটা, যে লাইক 3 ইন্টু 6.023 ইন্টু দ্য পাওয়ার 23 ডিভাইডেড বাই 2। তো আলটিমেটলি আমাদের 1.5 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, যেটা করলে আমাদের 9 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻23 আসবে। তো তাইলে আমাদের আলটিমেটলি আনসারটা কিন্তু 9.023 ইন্টু 10⁻23। তো এটা কিভাবে বের করলাম? এটা বের করলাম হচ্ছে এভাবে যে 1 মোল অক্সিজেন অণু সমান হইতেছে 3 মোল অক্সিজেন পরমাণু। তো 3 মোল অক্সিজেন পরমাণু সমান আমার হইতেছে 3 ইন্টু 22.4 লিটার অক্সিজেন পরমাণু। ওকে, তো তাইলে 3 ইন্টু 22.4 লিটার অক্সিজেন পরমাণু আমার হইতেছে 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু। তো তাইলে আমার দরকার হইতেছে 11 লিটার। 11.2 লিটার সমান কতটি পরমাণু? এটা ক্যালকুলেশন করলে আমাদের 3/2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 আসে। তো 3/2 মানে হইতেছে 1.5। তো 1.5 কে আমরা যখন 6 পয়েন্ট সামথিং এর সাথে গুণ করব সেটা আমাদের 9 পয়েন্ট সামথিং আসবে। তো আমাদের বোঝাই যেতেছে আনসার কোনটা হবে। ওকে, আমাদের পরের কোয়েশ্চনটা কি?
আমাদের পরের কোয়েশ্চনটা হচ্ছে যে 100 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণকে প্রশমিত করতে 100 সেন্টিমিটার কিউব অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন। তো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি নির্ণয় করো। ওকে, তো তাইলে আমাদের আলটিমেটলি রিঅ্যাকশনটা হচ্ছে অক্সালিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে। আমরা যদি অক্সালিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনটা একটু দেখি, তাইলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এরকম, যে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সালিক অ্যাসিডটার সংকেতটা কিন্তু এরকম। এখানে আমরা যখন সমতা করব, এই বাম পাশে সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে 2 দিতে হবে। মানে সোজা কথা আমরা এভাবে বলতে পারি যে 1 মোল অক্সালিক অ্যাসিড অথবা অক্সালিক অ্যাসিডটার সংকেতটা হচ্ছে এরকম যে C2H2O4 আর কি। তো সোজা কথা আমরা এভাবে বলতেছি যে 1 মোল অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করে হইতেছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ওকে, তো তাইলে আমাদের দেখি আমাদের অক্সালিক অ্যাসিডটা কি দেয়া, আমরা কিন্তু জানি সেন্টিমিটার কিউব যা মিলিলিটারও সেম। তো তাইলে আমাদের অক্সালিক অ্যাসিডটা কি দেয়া, 100 সেন্টিমিটার কিউব 0.2 মোলার। তো তার মানে আমাদের হইতেছে যে 1000 মিলিলিটারে আছে 0.2 মোল। তো তাইলে আমাদের 100 মিলিলিটারে কত মোল থাকবে, 100 মিলিলিটারে কিন্তু আমাদের থাকবে 0.02 মোল। ওকে, মোল। এটা কার হিসাব, এটা কিন্তু C2H2O4। তো তাইলে এখানে আমাদের C2H2O4 কিন্তু আছে 0.02 মোল। তো তাইলে C2H2SO4 আমাদের আমরা কি জানি 1 মোল অক্সালিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তো তাইলে 0.02 মোল অক্সালিক অ্যাসিড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে কিন্তু 0.04 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তো তাহলে আমরা কি জানি সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের উৎপন্ন হইল 0.04 মোল। এখন এই 0.04 মোলটা কতটুকু দ্রবণে আছে, আছে কিন্তু 100 সেন্টিমিটার কিউব অথবা 100 মিলিলিটারে। তো তাইলে আমরা পরে বলতে পারি যে 100 মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান, 100 মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান 0.04 মোল। তো তাইলে 1000 মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান থাকবে 0.4 মোল। তো তাইলে আমাদের আনসারটা কি হবে, 0.4 মোল। বুঝা গেল? ওকে, পরের কোয়েশ্চনটা দেখি। 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত? 5% আমরা কি বলছিলাম, কোনো কিছু নেওয়া দেয়া থাকলে আমরা ধরে নিব W/V। 5% W/V মানে হইতেছে, মানে 5% মানে কি, 5% মানে হইতেছে 100তে 5। এখন 100তে 5 কি, W/V মানে 100 মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আছে 5 গ্রাম। W/Vটা মানে হইতেছে এই 5% মানে কি, 5% মানে 5/100 না, 5/100। তো 5% মানে 5/100 এবং কোনো একক না দেয়া থাকলে আমরা ধরে নিব W/V মানে হইতেছে 100 একক আয়তনে 5 একক ভর থাকে। এবং আমরা নর্মালি আয়তনটা ধরে নিই মিলিলিটার এবং ভরটাকে ধরে নিই গ্রামে। তো সোজা কথা 5% সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে 100 মিলিলিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান। এবং আমাদের কোয়েশ্চনটা করছে 100 মিলিলিটারে। তো তাহলে আনসারটা কি হবে, 5 গ্রাম আর কি। ওকে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবে। আমি জাস্ট বলে দিলাম যে কোয়েশ্চনটা কি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ এটা একটু কথা বলে দিই যে এটা আমাদের এটাতে মেবি অপশনটা নাই আমাদের এখানে। আচ্ছা আমি একটু করেই দিই, কথা বাদ দাও।
তো সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আছে কতটুকু, পানি আছে 20 গ্রাম, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 10 গ্রাম। আমরা কি জানি পানির আণবিক ভর কত, 18 না, আর সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, 23 যোগ কি 35.5। তার মানে আমাদের হইতেছে 58.5। তো তাইলে আমাদের সোডিয়াম ক্লোরাইডের মোল ভগ্নাংশ তো বের করতে হবে। তো তার মানে সোডিয়াম ক্লোরাইডের মোল ডিভাইডেড বাই টোটাল মোল। তো সোডিয়াম ক্লোরাইডের মোল কত, 10 ডিভাইডেড বাই 58.5, আর পানি হচ্ছে আমাদের 20 ডিভাইডেড বাই 18 যোগ টোটাল মোল তো 10 ডিভাইডেড বাই 58.5। আচ্ছা, তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হইতেছে আমরা এখানে 58 আচ্ছা দেখো 20/18 এটা তো আমাদের 1 এর কাছাকাছি আসবে না, তো 20/18টাকে আমরা 1 এর কাছাকাছি একটা ভ্যালু ধরে নিই। আর এই যে 58.5টাকে আমরা ধরে নিই 60, মানে সোজা কথা আমরা ধরে নিতেছি 58.5টাকে আমরা ধরে নিব হচ্ছে 60। তো তাইলে মানে ধরে নিলে আমাদের সুবিধা হবে আর কি। তো তাইলে আমাদের কি আসতেছে যে 10 ডিভাইডেড বাই 60 1 প্লাস 10 ডিভাইডেড বাই 60। তো তাইলে কি আসতেছে 1/6 1 প্লাস 1/6, তাই না? তো তাহলে আমাদের আলটিমেট ক্যালকুলেশন হচ্ছে এটা আর কি, যে 1/6 ডিভাইডেড বাই 1 প্লাস 1/6। তো তাইলে আমরা যদি একটু দেখি 1/6 1 প্লাস 1/6, তাহলে আনসারটা কি আসে, উপরে আসে কিন্তু আমাদের 1/6 এবং নিচে আসে 6/7। তো আলটিমেটলি আনসারটা হচ্ছে আমাদের 1/7। তো আমরা যদি একটু দেখি 1/7টা কত, পয়েন্ট দিয়ে 0 নিলাম, তো তাইলে 1 7 থেকে 7 3 0 থাকে, 7 4 2 0 থাকে। তো আলটিমেটলি আমাদের 0.142 আসতেছে। হ্যাঁ 0.142 আসতেছে, কিন্তু কথা হইতেছে আমাদের আলটিমেটলি আনসারটা কি 0.142 আসবে নাকি এর বেশি আসবে অথবা এর কম আসবে। এখন দেখো 0.143 কিন্তু একটা আছে, বাট এটা কিন্তু আমাদের আনসার না। কেন আনসার না আমি এটা একটু বুঝাই বলি। দেখো আমরা কিন্তু নিচে 58.5 এর জায়গায় আমরা কিন্তু ধরে নিচ্ছি 60, বাট আলটিমেটলি আমাদের নিচে আমরা কি ধরছি, নিচে আমরা ধরে নিছি হচ্ছে এখানে হ্যাঁ আলটিমেটলি আমাদের 58.5 তো হচ্ছে আমাদের 60 চেয়ে ছোট। 60 চেয়ে ছোট হওয়ার কারণে তো এখানে একটু দেখো আমরা কিন্তু এখানে 58.5 এর জায়গায় আমরা ধরে নিয়েছিলাম 60, মানে কি, মানে আমরা আমাদের 10, আচ্ছা আমাকে একটু বলো তো 10 কে 58.5 দিয়ে ডিভাইড করলে যে সংখ্যাটা আসবে সেটা বড়, নাকি 10 কে 60 দিয়ে ডিভাইড করলে যে সংখ্যাটা আসবে সেটা বড়? অবশ্যই এটা বড় হবে। তো তাইলে আমরা যদি একটু চিন্তা করি, আমরা কিন্তু আলটিমেটলি ঠিক আছে আমরা এই পার্টটাকে কমাই দিছি 60 বানায়া, এই পার্টটা আরো কমাই দিছি। কেন? কারণ আলটিমেটলি এখানে কিন্তু আমাদের 1 প্লাস 1/6 আসার কথা না, এখানে কিন্তু আমাদের 1 পয়েন্ট সামথিং প্লাস কিন্তু আমাদের 1/6 এর চেয়ে বড় একটা সংখ্যা আসার কথা। মানে আলটিমেটলি আমার কথা হইতেছে যে 10/58.5 ডিভাইডেড বাই এটাকে আমরা কমাইতেছিলাম। কিভাবে কমাইতেছি? নিচেরটা বাড়াই দেয়া। এখন উপরের পার্টটা যে হারে কমতেছে নিচের পার্টটা এর চেয়ে বেশি হারে কমতেছে। কিভাবে? দেখো আমরা ঠিক আছে এখানে আমরা 58.5 এর জায়গায় 60 ধরে নিছি, এখানেও 60 ধরে নিছি,
তো তার মানে এখানেও আমরা কমাইতেছি, মানে আমরা কি বলছি 10/58.5 এর চেয়ে আমাদের 10/60টা তো ছোট, তো তার মানে আমরা উপরেও কমাই দিছি, মানে এই পার্টেও কমাই দিছি, এই পার্টেও কমাই দিছি, কিন্তু কথা হইতেছে এই পার্টেও আমরা কমাই দিছি। কেন? কারণ আমাদের আলটিমেটলি 20/18 কিন্তু 1 এর চেয়ে বেশি আসার কথা, বাট আমরা লিখছি হচ্ছে 1। তো তার মানে আমার কথা হইতেছে আমরা উপরেও কমাই দিছি, নিচেও কমাই দিছি, নিচে উপরের কমানোর চেয়ে নিচের কমানোটা আরো বেশি কমাই দিছি। তো যে কারণে আমাদের আলটিমেট আনসারটা 1.42 এর চেয়ে একটু ছোট আসবে। কেন? কেন? কারণ আমরা নিচে কমাই দিছি বেশি। তো নিচে বেশি কমাই দেওয়া মানে কি আমাদের ভ্যালুটা আলটিমেট আনসারের চেয়ে বেশি আসবে। তো তাইলে আমাদের এখানের আনসারটা 1.124 এর চেয়ে 0.142 এর চেয়ে একটু কম আসবে, এবং এই ভ্যালুটা কিন্তু আমাদের এটাকে স্যাটিসফাই করে। তো তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে 0.133। আশা করি এটা বোঝা গেছে সবার। পরের কোয়েশ্চনটা হচ্ছে যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত? আচ্ছা, আমরা যদি একটু কার্বন ডাইঅক্সাইডের ইয়েটা দেখি, আণবিক ভরটা দেখি, তাহলে এটা দেখতে পারবো 12 যোগ 16 গুণ 2, সেটা হচ্ছে 44, এবং যেটা হইতেছে 1 মোল। এবং আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইডে 6.023 × 10⁻23টা অণু থাকে। পরের কোয়েশ্চন হচ্ছে বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত মোল পার লিটার? ওকে, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্টিং একটা কোয়েশ্চন। কেন? কারণ আমরা জানি 1 লিটার পানি সমান হইতেছে 1 কেজি পানি। ওকে, আমরা কি জানি 1 লিটার পানি সমান হচ্ছে আমাদের 1 কেজি পানি, এটা তো সবাই জানি। তো তাইলে আমরা বলতে পারি তাইলে আমাদের এখন 1 কেজি পানি সমান কি 1000 গ্রাম পানি। তো তাইলে এই 1000 গ্রাম পানি সমান আমাদের কত মোল পানি? এই 1000 গ্রাম পানি সমান কিন্তু আমাদের হতেছে 1000 / 18। আমরা যদি একটু ভাগ করি তাহলে আমরা দেখতে পারবো এটা আমাদের 55.5 মোল আসতেছে। তো তাইলে আমরা কি বলতে পারি 1 লিটার পানি মানে হইতেছে এত মোল পানি। তো তাইলে মোলারিটিটা কত? 55.5 মোল পার লিটার। তো এখানে আমাদের আনসারটা হবে 55.5। পরেরটা দেখি 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? তো তাহলে আমাদের দেয়া কি আছে 0.1 মোলার, এবং 0.1 মোলার মানে হইতেছে 0.1 মোল পার লিটার। কিন্তু আমরা জানি কি, আমরা জানি ppm এ একক হইতেছে কি মিলিগ্রাম পার লিটার, এবং আমরা জানি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হইতেছে 106। তো তাইলে আমরা বলতে পারি 0.1 মোল হইতেছে 0.1 × 106 গ্রাম পার লিটার, এবং আমাদের বের করতে কিসে হবে? আমাদের বের করতে হবে কিন্তু মিলিগ্রামে। তো তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম যে 0.1 × 106 × 1000 ডিভাইডেড বাই এত। আমাদের কি বের হইলো? গ্রাম পার লিটার, বাট আমাদের বের করতে তো হবে মিলিগ্রাম পার লিটারে। তো তাহলে আমাদের কি হবে 0.1 × 106 × 1000 মিলিগ্রাম পার লিটার। তো তাইলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কিন্তু পাবো হচ্ছে 10600 মিলিগ্রাম পার লিটার। তো তাহলে এখানে আমাদের আনসারটা হচ্ছে 10600 ppm। পরের কোয়েশ্চনটা কি অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যাঁ, আবারও বলতেছি যে অ্যালুমিনিয়ামটা আমাদের কি, অ্যালুমিনিয়ামটা আমাদের হইতেছে ধাতু, এবং ধাতুর অক্সাইড কিন্তু সবসময় ক্ষার হয়, এবং ক্ষারের সবসময় অম্লত্ব থাকে। তো সোজা কথা, আমরা যখন এই অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে আমরা যখন পানির সাথে মিশাবো, এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা Al2O3 কে আমরা যখন পানির সাথে মিশাবো,
সেটা আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড নামক ক্ষারের জন্ম দিবে। এবং এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা আমরা যখন Al2O3 কি Al2O3 একটা মিনিট, চোখে কি একটা পড়ছে যেন। হ্যাঁ সরি, হ্যাঁ হ্যাঁ এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা আমরা যখন পানির সাথে মিশাবো তখন আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামক একটা ক্ষারের উৎপত্তি ঘটবে। এখন কথা হচ্ছে একটু সমতা করি, তাহলে এখানে হবে 2 অক্সিজেন 3 6 3। হ্যাঁ, তো তাইলে এই অ্যালুমিনিয়াম অক্সাইড কি করবে আমাদের, আমরা যখন এই অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে HCl এর সাথে বিক্রিয়া করাবো তখন আমাদের এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হবে। তো সোজা কথা, এই একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3টার সাথে রিঅ্যাকশন করবে, এটা একটু মনে রেখো। মানলাম 3টার সাথে করলো, কিন্তু আমাদের এই অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে উৎপন্ন হইতেছে কয়টা? 2টা। তো তাইলে একটা যদি বিক্রিয়া করে 3টার সাথে, দুইটা কয়টার সাথে করবে? 2টা করবে কিন্তু 6টার সাথে। এজন্যই এটার অম্লত্ব হবে 6। মানে সোজা কথা, যেটার অম্লত্ব বের করতে বলবে অথবা যেটার ক্ষারকত্ব বের করতে বলবে আমরা সেটাকে পানির সাথে বিক্রিয়া করাবো। পানির সাথে বিক্রিয়া করায় দেখবো কি উৎপন্ন হইতেছে, তারপর সেটাকে আমরা অ্যাসিড অথবা বেজের সাথে বিক্রিয়া করাবো। তাহলে ওই যেটা উৎপন্ন হইতেছিল সেটা আমাদের কয়টা অ্যাসিড অথবা বেজের সাথে বিক্রিয়া করতেছে সেটাকেই আমরা ওইটার অম্লত্ব অথবা ক্ষারকত্ব বলবো, যেটার একটা উদাহরণ আমরা একটু আগে দেখে আসছি। তো আশা করি এটা বোঝা গেছে। পরের কোয়েশ্চনটা কি, যে 10% W/V H2SO4 এর ঘনমাত্রা মোলারিটিতে কত? তো আমাদের কি বলছে? 10%। 10% মানে হইতেছে 100 মিলিলিটারে H2SO4 আছে 10 গ্রাম। তো তাইলে 1000 মিলিলিটারে H2SO4 থাকবে অবশ্যই 100 গ্রাম। এবং আমরা জানি H2SO4 এর আণবিক ভর হইতেছে 98 গ্রাম। তো তাইলে 100 গ্রাম H2SO4 সমান কত মোল? 100 গ্রাম H2SO4 কিন্তু আমাদের 100/98 মোল পার লিটার হবে। তো তাইলে এটা অবশ্যই 1-এর চেয়ে অল্প একটু বড়। তো তাইলে এবং 1-এর চেয়ে অল্প একটু বড় কিন্তু আমাদের এই অ্যান্সারটাই হবে। আশা করি সবার বোঝা গেছে। পরের কোয়েশ্চনটা কি, যে 10% ক্যালসিয়াম ক্লোরাইডের 200 মিলিলিটার দ্রবণে কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড? তো 10% ক্যালসিয়াম ক্লোরাইড মানে কি? মানে 100 মিলিলিটারে ক্যালসিয়াম ক্লোরাইড আছে 10 গ্রাম। তো তাইলে 200 মিলিলিটারে কত থাকবে? 200 মিলিলিটারে ক্যালসিয়াম কার্বনেট থাকবে 20 গ্রাম। তো আমাদের আনসার হচ্ছে 20। পরের কোয়েশ্চন হচ্ছে ppm কত? সেম আমাদের 0.01 মোলার মানে হইতেছে 0.01 মোল পার লিটার, এবং HCl এর জন্য 1 মোল সমান হইতেছে 36.5 গ্রাম। তো তাহলে আমরা বলতে পারি 0.01 ইন্টু 36.5 গ্রাম পার লিটার, এবং আমরা জানি ppm মানে আমাদের হইতেছে কি? মিলিগ্রাম পার লিটার। তো তাইলে এটা থেকে আমরা বলতে পারি যে 0.01 ইন্টু 36.5 ইন্টু 10⁻³ মিলিগ্রাম পার লিটার।
তো তাইলে এখান থেকে আমরা যদি একটু দেখি আনসারটা কিন্তু আমাদের হবে, আমরা যখন এটার এটা গুণ করব আমাদের আলটিমেট আনসার পাবো 10। তো তাইলে 36.5 ইন্টু 10 মানে কিন্তু 365 মিলিগ্রাম পার লিটার অথবা এত ppm। তাহলে আনসারটা হচ্ছে 365। পরেরটা কি, 4 গ্রাম হাইড্রোজেনকে পোড়ালে পানির পরিমাণ কত? হ্যাঁ, 4 গ্রাম হাইড্রোজেনকে অতিরিক্ত অক্সিজেনের সাথে পোড়ালে আমরা কাকে কি দিয়ে পোড়াইতেছি? হাইড্রোজেনকে পোড়াইতেছে অক্সিজেন দিয়ে। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিক্রিয়া। তো তাইলে আমরা কি দেখতেছি যে 2 মোল থেকে উৎপন্ন হয় 2 মোল পানি, তাই না? দুই মোল H2 থেকে উৎপন্ন হয় 2 মোল পানি। কিভাবে? এই যে 2 মোল H2 থেকে উৎপন্ন হয় 2 মোল পানি। তো তাইলে আমরা বলতে পারি যে 1 মোল H2 থেকে উৎপন্ন হয় 1 মোল পানি। তো তাইলে আমরা বলতে পারি 1 মোল হাইড্রোজেন মানে কি? 2 গ্রাম হাইড্রোজেন থেকে উৎপন্ন হয় 1 মোল পানি কি? 18 গ্রাম। 18 গ্রাম পানি, তাই না? এবং আমাদের কি বলছে? 4 গ্রাম থেকে। তো তাইলে বুঝতেই পারতেছো 4 গ্রাম হাইড্রোজেন থেকে আমাদের উৎপন্ন হবে কি? 36 গ্রাম পানি। তো আনসারটা কি আমাদের? 36 গ্রাম। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, সোডিয়াম ডাইসোডিয়াম ডাইঅক্সাইড এবং পটাশিয়াম ডাইঅক্সাইড। আচ্ছা, প্রথমটা যদি দেখি Na2O2 তে আমাদের প্রথমটা হচ্ছে 1 ইন্টু 2 প্লাস x ইন্টু 2। তো এখানে এটা যদি 0 ধরি তো তাহলে x এর ভ্যালু পাবো -1। ওকে, তারপরে যদি KO2 এরতে দেখি, KO2 তে দেখি তো তাহলে আমরা কি পাইতেছি? 1 ইন্টু 1 প্লাস x ইন্টু 2। তো এটা যদি 0 ধরি x এর ভ্যালু আসবে -1/2। তাহলে আমাদের আনসার হচ্ছে -1 আর -1/2। আশা করি বোঝা গেছে। দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক নয় কোনটি? আমরা জানি মোলারিটি প্রকাশের একক, মোলারিটিও প্রকাশের একক, নরমালিটিও প্রকাশের একক। আমাদের ফোর্থ অপশন হচ্ছে অসমোলারিটি। অসমোলারিটি মানে হচ্ছে আমাদের মানে কোনো একটা দ্রবণে আয়নের পরিমাণ কি কি, মানে ক্যাটায়ন অ্যানায়নের পরিমাণ কি কি, যেটা দিয়ে আমাদের কখনোই ঘনমাত্রা প্রকাশ করা যায় না। তো আমাদের আনসার হচ্ছে এটা আর কি। আমাদের লাস্ট কোয়েশ্চন বলছে যে একজন রক্তের গ্লুকোজের পরিমাণ হচ্ছে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। আমাদের কি দেয়া? 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। ওকে, আমাদের বের করতে হবে মিলিমোল পার লিটারে। আচ্ছা, মিলিগ্রাম মানে কি? 180 মিলিগ্রাম মানে হচ্ছে আমাদের আচ্ছা 180 মিলিগ্রাম, আমরা যদি একটু দেখি গ্লুকোজের আণবিক ভর কিন্তু 180 গ্রাম। তো তাইলে 180 মিলিগ্রাম মানে আমার কি? 180 মিলিগ্রামকে আমরা যদি এই আণবিক ভর দিয়ে ডিভাইড করি তো তাহলে আমরা পাবো হচ্ছে 1 মিলি মোল পার ডেসিলিটার। এতটুকু বোঝা গেছে? কিভাবে আমি একটু বলি। আমাদের কি দেয়া আছে? 180 মিলিগ্রাম। তো আমরা জানি আণবিক ভর হচ্ছে 180 গ্রাম। তো তাইলে আমরা যদি এই 180 মিলিগ্রামকে 180 দিয়ে ডিভাইড করি আমাদের কিন্তু থাকে 1 মিলি মোল। কেন? কারণ আমরা জানি গ্রাম ডিভাইডেড বাই গ্রাম সমান হচ্ছে মোল। কিন্তু আমাদের এখানে কি হইতেছে? আমরা কিন্তু ডিভাইড করতেছি মিলিগ্রাম ডিভাইডেড বাই গ্রাম।
তো তাহলে গ্রাম ডিভাইডেড গ্রাম যদি মোল হয়ে যায় তো আমাদের বাকি থাকে মিলি। তো এটাই লিখছি আর কি, মিলি মোল। এবং 180কে 180 দ্বারা ডিভাইড করলে 1 পাওয়া যায়। ওকে, এতটুকু বুঝলাম। এবং আমাদের কি বলছে, লিটার। আমরা জানি 1 লিটার সমান হইতেছে 10 ডেসিলিটার। তো তাইলে আমাদের ডেসিলিটার থেকে লিটারে যাইতে হলে আমাদের কি করতে হবে, আমরা জানি অথবা এভাবে বলতে পারি যে 1 ডেসিলিটার সমান হইতেছে 0.1 লিটার। তো তাইলে আমরা এটাকে বলতে পারি যে 1 মিলি মোল ডিভাইডেড বাই 0.1 লিটার, অর্থাৎ 10 মিলি মোল পার লিটার। আমাদের আনসারটা হবে 10 মিলি মোল পার লিটার। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন ছিল। আশা করি সবাই বুঝতে পারছি কিভাবে আমরা সলভ করছি, কিভাবে ম্যাথমেটিক্যাল পার্টগুলো সলভ করছি। দেখে অনেক কঠিন লাগতে পারে, বাট আশা করি আজকের ক্লাসের পর আমাদের এই চ্যাপ্টার রিলেটেড কোনো ক্যালকুলেশন অথবা থিওরি রিলেটেড কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, সবাই ভালো করে পড়াশোনা করো। আমাদের পরীক্ষা কাছে আসছে, সো গাফিলতি আমরা কেউ না করি। আজকের ক্লাসে কারো যদি কোনো সমস্যা থাকে পার্সোনালি আমাকে ফেসবুক অথবা মেসেঞ্জারে আমাকে নক দিয়ে বলতে পারো। এবং আজকে আমার গলার অবস্থা খুবই বাজে, টানা অনেকগুলো ক্লাস নিছি, সো গলার অবস্থা বুঝতেই পারতেছো। যাই হোক, টিল দেন ভালো থাকো সবাই। আজকের ক্লাসটা এখানেই শেষ করি, আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা, বাই।